ভেঙে গিয়েছে তৃণমূল কংগ্রেস, আর তৃণমূল কংগ্রেস তাদের 20 জন সাংসদ যুক্ত হচ্ছেন এনসিপিআই দলের সঙ্গে। যখন তৃণমূল কংগ্রেস ছিল একেবারে দীর্ঘ কয়েক দশক আমরা দেখেছি লোকসভায় তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, আর যখন তৃণমূল কংগ্রেস ভাঙছে তখনও তার নেতৃত্বে সেই ব্যক্তিটি। আমাদের সঙ্গে কথা বলার জন্য রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপবাবু, আমি জানতে চাইব, আপনারা 20 জন সাংসদ আপনারা আজকে এনসিপিআই দলের সঙ্গে মার্চ করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন, আবার আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেস, আপনারাই তৃণমূল কংগ্রেস প্রতীক আপনাদের। এই দুটো বিষয় একটু কনফিউশন তৈরি হচ্ছে। একটা দল থেকে যদি সংবিধান মেনে, লোকসভার আইন কানুন মেনে, স্পিকারের অনুমোদন নিয়ে একটা দল থেকে যদি অন্য দলে অ্যান্টি ডিফেকশন বিলের বাইরে গিয়ে যেতে হয়, তাহলে একটা দলের সাপোর্ট নিয়ে তার সঙ্গে নিজেকে যুক্ত করতে হয়। তাহলে আমরা এমন একটা দল নিলাম, ন্যাশনাল সিটিজেন্স পার্টি। এটা একটা দল, কিন্তু এই দলের কোনো সাংসদ বিধায়ক কিছু নেই, কিন্তু আঞ্চলিক দল হিসাবে একটা স্বীকৃতি আছে। তাহলে সেই দলের নামে একটা ব্লক আমাদেরকে পার্লামেন্টে দেওয়া হবে। স্পিকার বললেন আপনারা ঘর পাবেন নতুন পার্লামেন্টে, ঘরের জন্য আবেদন করুন। আমরা ঘরের জন্য আবেদন করছি। আমরা 20শে জুলাই পার্লামেন্ট খুলবে, তখন 8 জন আরও তৃণমূলের সাংসদ এসে বসবেন। তখন আমাদের কাছে বলার সুযোগ থাকবে যে আমরাও তৃণমূলের দ্বারা নির্বাচিত, তৃণমূলের প্রতীকে নির্বাচিত 20 জন, 2/3 সাংসদ এখানে উপস্থিত, আমাদেরকেও এই দলের সহযোগিতা দেওয়া হোক বা দলের নামকরণ করা হোক, এবং তারপরে সেটা আদালতের পর্যায়ে পৌঁছে যাবে। তারপরে সেটা কতদিন চলবে, কিভাবে চলবে, কেমনভাবে চলবে, সে তো পরের কথা, কিন্তু আপাতত এই পর্যন্ত। এবং বিধানসভার ক্ষেত্রেও 80 জনের মধ্যে প্রায় 60 জন বিধায়ক একদিকে চলে গেছে। সেখানে যা হয়েছে তাতে খুব ভালো হয়েছে, আমার মাথায় আসেনি। প্রথমবারই বিধায়ক হয়ে জেতা কেউ দলনেতা হয়েছে, প্রথমবারই জেতা কেউ সহকারী নেতা হয়েছে, সেটা একটা অন্য ব্যাপার। কিন্তু 80-র মধ্যে 60 জন ভেঙে চলে গেছে। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায় মানুষরা আসছে। মুর্শিদাবাদ একটা বড় জেলা, অন্যতম বৃহত্তম জেলা পশ্চিমবাংলার, 4th লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল। তার 3জন সাংসদই মুসলিম। তারা এই 20 জনের মধ্যে চলে এলেন। বিধানসভা তো লাইন দিয়ে চলে গেছে। অথচ লোকের একটা ধারণা ছিল গত বিধানসভার ভোটে মুসলমান ভোট পোলারাইজ টুয়ার্ডস তৃণমূল, আর হিন্দু ভোটকে পোলারাইজ করার জন্য সবচাইতে বেশি উদ্যোগ বিজেপি নিয়েছিল, এবং তারা সে ভোটের একটা বড় অংশ ভীষণভাবে পেয়েছে। তাহলে কি দাদা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল, তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামটা আপনারাই পেতে চলেছেন? সে তো আদালতের বিচার্য, কিন্তু অতীতের ইতিহাস দেখা গেছে যে 2/3 অধিক লোকসভা বা বিধানসভার আসন সংখ্যা নিয়ে যারা বেরিয়ে চলে গিয়েছেন, আদালতের বিচারে পরবর্তীকালে তারাই মূল দল হিসাবে স্বীকৃতি পেয়েছে। এটা আমার অতীতের ইতিহাস থেকে যা মনে হচ্ছে। বোঝার জন্য আমি বলছি যে শিন্ডে, একনাথ শিন্ডে বা অজিত পাওয়ার, ওরা তো অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেননি, কিন্তু আপনারা এনসিপিআইতে যোগ দিচ্ছেন, অর্থাৎ একটি রাজনৈতিক দলের পরিচয় আপনারা নিচ্ছেন। সেই দলটি রেজিস্টার্ড দল, আবার আপনারা তৃণমূল কংগ্রেস হিসেবে দাবি করতে পারবেন? পারবো তো নিশ্চয়ই, তাতে তো কোনো কিন্তু নেই। তাহলে আমরা তো আর ন্যাশনালিস্ট ওই পার্টি হয়ে রাজনৈতিক জীবন শেষ করবে এমন কোনো ভাবার কথা নেই। কিন্তু একনাথ শিন্দেদের প্রশ্নে আমার ধারণা ছিল যে প্রায় দলটাই চলে এসেছিল, মানে খুবই লিমিটেড সংখ্যায় উদ্ধব ঠাকরে সহ 2-4 জন ছিলেন। এটা হয়তো আরেকটু বিস্তারিতভাবে জানা যেতে পারে, কিন্তু
এই যে আইনগত ব্যাপার, লোকসভায় আমাদেরকে স্বীকৃতি দেওয়া হোক, এই যে গোটা বিষয়গুলো ব্যাপারগুলো, সেগুলো আমাদের এই যে দুদিন ধরে ভূপেন্দ্র যাদব বা অমিত শাহের সঙ্গে আমার যে আলোচনা হয়েছে, তাতে তারা বলেছেন এই দায়িত্বগুলো তারা নিয়ে করবে। আপনার সঙ্গে অমিত শাহর প্রায় 70 মিনিট কথা হয়েছে। বাংলার রাজনীতি এবং তৃণমূল কংগ্রেসের এই ভাঙন, রাজ্যে তৃণমূল কংগ্রেসের পরিণতি, সব বিষয়েই কথা হয়েছে। কথা হয়েছে, উনিও খুব যত্নের সঙ্গে জিজ্ঞেস করেছেন দিদির শরীরটা কীরকম আছে। আমার টিভিতে দেখে মনে হচ্ছিল একটু রুগ্নতা এসেছে। বললাম ও রুগ্নতা একটু হলেও উনি ঠিক করবেন, কারণ শি উইল ফাইট ব্যাক ফর দি সয়েল। তখন উনি বলবার চেষ্টা করছিলেন যে কীভাবে ওই কাঁটাতারার বেড়া সীমান্ত এলাকায় দেওয়া সম্ভব হয়নি, বারবার তিনি চেষ্টা করেছেন। এবং তিনিও বলবার চেষ্টা করছিলেন যে কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প রাজ্য গ্রহণ করলে হয়তো ফল কী হতো, আমাদের পক্ষে আসতো কি না আসতো আমরা বুঝতে পারছি না। কিন্তু আমি তখন তাকে কথাও বলেছি, সেটা নয় বুঝলাম আপনারা জিতেছেন নির্বাচনে, জয় পরাজয় আছে। 80 বছরের একজন বয়স্ক লোক সৌগত রায়, যাকে আপনি দাদা বলেন, মোদিজি দাদা বলে পার্লামেন্টে, তাকে দেখে ডিম ছুটছে গায়ে বোঝা, এটা প্রত্যাশিত নয়, বাঞ্ছনীয় নয়। মুখ্যমন্ত্রীর বাড়িতে সরাসরি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার বাড়িতে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে সিআইডি চলে যাচ্ছেন। কয়েক ঘন্টা পরে ঢুকলেই এই ব্যাপারগুলো আলোচনা হতো না। আমাকে মুখ্যমন্ত্রী তখন একটা পাঠালেন SMS, আমি আজকে জীবনে সবচাইতে বেশি করে অসম্মানিত বোধ করছি। কিন্তু পরবর্তীকালে তিনি সেটা পরিবর্তন করলেন, বললেন আমার দিকে দিকে কর্মীরা এত মারধর খাচ্ছে, এমনভাবে তাদের উপর অত্যাচার হচ্ছে, আমার বাড়িতে অত্যাচার হয়েছে, এত বেশি উৎপাত হয়েছে, আমি তার জন্য গর্বিত। এইটাই তাকে মানুষের কাছে, মাটির কাছে টেনে নিয়ে যেতে সাহায্য করে। আপনার এই বক্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট যে ভালোর ভালো, মন্দের মন্দ, আপনারা এটা চালিয়ে যাবেন। এনডিএ ব্লকে যোগ দিলেও যেখানে সমালোচনা করার, সেই সমালোচনাটা আপনারা এই তৃণমূল কংগ্রেস ভেঙে আসা 20 জন সাংসদ সেটা করবেন। আমি তো 0 আওয়ার দেব, আমি প্রশ্নোত্তর পর্বের নিয়মিত প্রশ্ন করব, আমি 377 দেব, আমি হাফ আওয়ার নোটিশ দেব। তাতে এনডিএ কি ভাবলো না ভাবলো আমি তাতে কোনো গুরুত্ব দেব না। এনডিএরও যে আমাদের কাছে খুব বিরাট প্রত্যাশা, সেটা নেই বলে আমার মনে হয়েছে। তাদের কাছে আপাতত 2-1টি বিল অত্যন্ত বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি একটি বিল, রিজার্ভেশন অফ ওমেন, সেই বিলের পরাজয়টা তারা মেনে নিতে পারেনি। 1 নেশন 1 ইলেকশন, এই বিল তাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তা তাদের লক্ষ্য এই জায়গাটায়। তারপরে আমাদের যারা আছেন তাদের কাছ থেকে ওরা বিরাট কিছু প্রত্যাশা সেই সাংসদদের কাছ থেকে করছেন, সেটা আমার মনে হয়নি। ওদের কাছে সংখ্যার ব্যাপারটা বেশি গুরুত্ব পেয়েছে। দাদা, এখানে একটা প্রশ্ন যে বাংলার মানুষ টিভিতে দেখছেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা সাংসদ তারা গোপনে আসছেন, এসে বিজেপি নেতার বাড়িতে গিয়ে বৈঠক করছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আপনি গেছেন, যেতেই পারেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি সাংসদ। কিন্তু বিজেপি নেতার বাড়িতে বৈঠক করে তৃণমূল কংগ্রেস ভাঙা, আপনি দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতা আপনার, মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে শুরুর দিনের আপনি সাথী, সেই সময় কোথাও কি একটা বিশ্বাসঘাতকতার প্রসঙ্গ উঠে আসবে না? বা আপনি নিজেকে কি বোঝাচ্ছেন? এখানে কেউ বিজেপির বাড়িতে এসে বৈঠক করে দল ভাঙেনি। আর যে দুজনের সঙ্গে দেখা হয়েছে, দুজনই ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী। ভাঙনের ব্যাপারটা পশ্চিমবাংলাতেই ঠিক হয়েছে, পরবর্তী পদক্ষেপটা কি হবে তাই নিয়ে এখানে আলোচনা হয়েছে। এই যে ব্যাপারটা চলবে, হাইকোর্ট সুপ্রিম কোর্টে যখন লড়াই চলবে, তখন লড়াই চলতে গেলে তো খরচেরও ব্যাপার থাকে। আমাদের একদল সাংসদ তারা নিজেরাই ঠিক করেছে এই দলটা আমরা আর করব না। বিজেপির কেউ তো আজকে দাবি করতে পারে না যে
আমরা প্রস্তাব পাঠিয়েছি, সেই প্রস্তাব কলকাতায় গিয়েছে, সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। আমি নিজে সই করেছি 20 নম্বরে, 19টা সই দেখে আজকে 20 নম্বর, কাল পর্যন্ত এটা 19 নম্বর ছিল। বারবার করে স্পিকার যেমন খুঁটিয়ে দেখেছেন, আমিও সই খুঁটিয়ে দেখেছি, তারপর স্বাক্ষর করেছি। এই 20 জনের তালিকায় আরও কয়েকজন যুক্ত হতে পারেন, যেমন সৌগত রায় বা আর কেউ? আমি একেবারেই সে কথা বলবো না। আমি কাউকে এই দলে যুক্ত হওয়ার জন্য বলিনি, উপরন্তু 2-1জনকে যুক্ত না হওয়ার জন্য বলেছিলাম। কিন্তু পরবর্তীকালে পরিবর্তিত পরিস্থিতিতে মনে হয়েছে এই দলটার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে। যে তরুণ প্রজন্ম অত্যন্ত আস্থা বিশ্বাস নিয়ে এই দলটার জন্য জীবনপাত পরিশ্রম করে এই দলটাকে নিয়ে বেঁচে থাকতে চাইছে, দেশের ভালো করতে চাইছে, বেকার যুবকদের কর্মসংস্থান করতে চাইছে, শিল্পায়ন করতে চাইছে, সেই গোষ্ঠীকে একেবারে নিরুদ্দেশের উদ্দেশ্যে ঠেলে দেওয়া এটা ঠিক হবে না। সেখানে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদেরকে যদি কিছুটা গাইডেন্স দিতে পারি, সেটা আমার পক্ষে মনে হয় অনেক বড় কাজ হবে। যেমন ধরুন, আপনি সৌগত রায়ের সঙ্গে কথা বলেছেন, উনি কি আপনি ওনাকে বারণও করেছিলেন, বলছিলেন ওনার ক্ষেত্রে কি ওনাকে নেবেন না আসবেন? আমি যে তাকে বারণ করেছি তা না, দুজনের মধ্যে একটা কমন ওপিনিয়ন তৈরি হয়ে গেল যে আমরা এখন থাকি, এবং তার পরবর্তীকালে আমি এসে এখানে যোগ দিয়েছি। এটা আমি এখনো স্বীকার করছি, হ্যাঁ তার সঙ্গে আমার আলোচনাও হয়েছে। কিন্তু পরবর্তীকালে তিনি দুঃখ প্রকাশ করে বলেওছেন যে সুদীপ তো কথাই বলে গিয়েছিল, তারপরে নিজে চলে গেছে। আমি নিশ্চয়ই ফিরে গিয়ে তার সঙ্গে কথা বলবো, তার সঙ্গে আমার সখ্যতা খুবই বেশি। আমরা দুজন একসঙ্গে পার্লামেন্ট দীর্ঘদিন টানা চালিয়েছি। এই সম্পর্ক একদিনে চলে যায় এটা তো আর হতে পারে না। আপনার স্ত্রী বিধায়ক নয়না দেবী কি করবেন? নয়নাদি এখনো তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির বাড়িতে যে সংসদীয় বোর্ড দল তৈরি হয়েছিল, যার নেতা হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, সহকারী নেতা হয়েছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়, উনি তাদের সঙ্গেই আছেন। থাকবেন তাদের সঙ্গে? আজকে তো আছেন, এবং উনি অনেক জিদ্দি, আমার ধারণা থেকে যেতে পারেন। দাদা, একটা প্রশ্ন, আপনি যখন লোকসভায় নেতৃত্ব দিয়েছেন তখন শুভেন্দু অধিকারী সাংসদ ছিলেন, আমরা দেখেছি। আপনার অধীনে তিনি এখানে এসে বক্তৃতা করেছেন, সাংসদ হিসেবে যা যা কাজ করেছেন। আজকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনার সঙ্গে যোগাযোগ কেমন, বা তার যে গত 1 মাসের কাজকর্ম দেখে আপনি কি বলবেন, 10-এ কত নম্বর দেবেন? আমার এই মোবাইলেই শুভেন্দুর জীবনের লোকসভাতে মেডেন স্পিচ রাখা আছে, আমি ওকে বলেওছি, এবং আমার মনে হচ্ছে যে ও পারছে। কোথাও কোথাও কোনো কোনো বিষয়ে হয়তো মতপার্থক্য হচ্ছে, যেমন হকার উচ্ছেদ ব্যাপারটা না বললেই নয়। আমরা কোনো কালই পশ্চিমবাংলাতে এটা দেখিনি যে হকার উচ্ছেদ একতরফাভাবে হয়ে যাচ্ছে বা সেটা বিকল্প ব্যবস্থা হচ্ছে না। কিন্তু তারপরেও যে ব্যবস্থা করা, জেলা প্রশাসনের বৈঠকে বিরোধী দলের বিধায়কদেরকে ডাকা, তাদেরকে বলতে দেওয়া। কালকে উনি কর্পোরেশনে আসছেন, এবং আমাকে অনেক কাউন্সিলর এখন হোয়াটসঅ্যাপ করে পাঠাচ্ছেন যে আমাদেরকে কাউন্সিলর হিসাবে উনি ওনার সঙ্গে দেখা করতে আমন্ত্রণ জানিয়েছেন। তাই আমার মনে হয়েছে যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সুন্দরভাবে প্রয়োগ করার ক্ষেত্রে তিনি এখনও সাফল্যের সঙ্গে এগোতে সক্ষম হয়েছেন, এবং আগামী দিনে আমি চাইব তিনি এই পথ এবং এই মত ধরেই চলুন, অন্যভাবে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যেন অন্য পথ গ্রহণ না করেন। অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার প্রসঙ্গে আসি। আপনার যে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে স্নেহ, একটা স্নেহ দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, সেই স্নেহের কারণেই তৃণমূল কংগ্রেসের আজকে এই পরিণতি, এটা অনেকে বলছেন। আপনি খুব কাছ থেকে দেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার কার্যত বলা যায়, বাংলা প্রবাদে বলা হয় হাঁটুর বয়সী। তার আপনার কাছ থেকে লোকসভার নেতৃত্ব ছিনিয়ে নেওয়া কার্যত, আপনি অসুস্থ ছিলেন না, আপনাকে অসুস্থ বলে দেওয়া,
এবং আপনাকে বসিয়ে দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা, এটা কি তারই ফল আজকে তৃণমূল যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া? আমি নিশ্চয়ই তা মনে করি না। ওই ঘটনাটা হয়েছিল একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে। আমরা যে বসে একটা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিলাম তা নয়। এবং আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম আমার শরীরটা এখন ভালো যাচ্ছে না। এর আগে আমাকে সিবিআই গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। 120 দিন আমি ভুবনেশ্বরে ছিলাম, কলকাতায় আমায় রাখিনি। ভুবনেশ্বরে চার্জশিট 120 দিন আগে দেওয়া হয় না, তাই 30 দিন বেশি থাকতে হয়েছিল। কিন্তু আমার লোকসভার দলনেতার আসনও ছিল। আমার জন্য যে আসন বরাদ্দ, সে বরাদ্দকৃত আসনে কেউ বসতে পারতেন না, কিন্তু এবার সেটা হয়েছে। আমি প্রায় বহু 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 বছর পর দ্বিতীয় শ্রেণীর সেকেন্ড রোতে গিয়ে আমি বসেছি। কিন্তু আমি 15 বছর লোকসভার নেতা, 15 বছরেরও বেশি চিফ হুইপ থেকে একটা মানুষ তার রাজনৈতিক জীবনে লোকসভাকে এত কাছ থেকে এত বেশিভাবে দেখেছে, তাতে ওই সামান্য ঘটনার জন্য লোকসভার বা বিধানসভার ভোটে কোনো প্রভাব ফেলেছে আমি বিন্দুমাত্র মনে করি না। কিন্তু দল তৃণমূল কংগ্রেস ভেঙে যাওয়ার তাহলে আসন, মানে তৃণমূল কংগ্রেসের সরকার পড়ে যাওয়া এবং একটা দল ভেঙে যাওয়া, আপনার মতে কেন, সেটা কেন ঘটলো? আমার মনে হচ্ছে ভোটের পর বিজেপির নিচু স্তরে একটা আগ্রাসী মনোভাব, এবং বেলা 12টার পর থেকে 4 তারিখে হাজার হাজার গেরুয়া মাথায় বেঁধে যেভাবে বিজেপি রাস্তা দখল করছিল, আমি আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি কখনো দেখিনি। বিজেপির এত কর্মী আমি ভোটের সময় তো এর সিকিভাগ দেখিনি। এবং কেন্দ্রীয় বাহিনী নির্বাচনে গণনার কেন্দ্রে যে ভূমিকা পালন করেছে তা অত্যন্ত ঘৃণ্য। একেবারে গলা ধরে টেনে টেনে বার করে ফেলে দিয়েছে। আর ভেতরে সিসিটিভি রাখতে দেয়নি গণনার সময়। বিনা সিসিটিভি কেন্দ্রে গোটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আগে ভর্তি থাকতো, কিন্তু এবার আমি খবর পেয়েছি সেগুলো হয়নি। সুতরাং অনেক ক্ষেত্রে হয়েছে, এবং নিচুর তলায় বহু ক্ষেত্রে এমন কিছু দুর্নীতি হয়েছে যে দুর্নীতিগুলো মানুষ মেনে নিতে পারেনি। এবং দুর্নীতিগুলোকে সঠিকভাবে সঠিক সময় মোকাবিলা করতে পারলে আরেকটু ভোট বেশি পাওয়া যেত। আমি আবার বলি, বিজেপি 77টা এমএলএ থেকে 208-এ এসছে। আমরা তার থেকে বেশি আসন পেয়েছি, আমরাও পারতাম। কিন্তু নিচু স্তরের কর্মীরা যেভাবে মনের দিক থেকে ভেঙে পড়ল, তারা তাদের নির্বাচিত বিধায়ক এবং সাংসদদের উপরে চাপ সৃষ্টি করতে লাগলো, তাদেরকে বাধ্য করলো যে এইরকম একটা সিদ্ধান্ত নিয়ে 2/3 সমস্ত সংবিধানের দিক মেনে একটা দল তৈরি করে তারপরে বসতে, লোকসভায় বা বিধানসভায় তাদের দায়িত্ব পালন করতে। কিন্তু লক্ষ্য থাকবে পশ্চিমবাংলার সামগ্রিক উন্নয়ন। একেবারেই পশ্চিমবঙ্গের সামগ্রিক উন্নয়ন নিয়ে আমার শেষ প্রশ্ন। আপনি একটা প্রশ্ন, যে বিধানসভায় আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস ভেঙে গেল, লোকসভায় আজকে সেই ঘটনা ঘটল, বাকি রইল রাজ্যসভা। রাজ্যসভাতেও সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বড়াইক এবং সুস্মিতা দেব ইস্তফা দিয়েছেন। রাজ্যসভাতেও কি ভাঙন আসন্ন? রাজ্যসভাতে 1/3, 2/3 এসব ব্যাপারটা খুব বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনা হচ্ছে না এখন, কারণ যারা যাচ্ছেন তারা পদত্যাগ করেই যাচ্ছে। এবং এখনো পর্যন্ত আমার যা মনে হচ্ছে যে এরপরে আর কেউ পদত্যাগ করবেন বলে আমার মনে হয় না। আর যারা পদত্যাগ করেছেন তারা পদত্যাগ করে তারপরে যাচ্ছেন। এরা তো কেউ লোকসভাতে মতো নির্বাচিত হয়ে তারপরে হননি, হঠাৎ করে এসে ওপর থেকে বসে পড়েন এবং 6 বছর থাকেনি, কোনো বাধা বিপত্তির ব্যাপার নেই। আমি তো 13 দিন থেকে 13 মাসের লোকসভাও দেখেছি, কি যন্ত্রণা। কিন্তু রাজ্যসভা একবার জিতে গেলে 6 বছর নিশ্চিন্ত। তাই সেটা থেকে ছেড়ে বেরিয়ে আসা অনেকের পক্ষে অসুবিধা। সুস্মিতা দেব আসামে আমার ধারণা কোথায় কিভাবে কি করবেন পরবর্তীকালে বলবে।
সুখেন্দু শেখর রায় ইস্তফা দিয়েই এসছেন, তার পরবর্তী পদক্ষেপ দেখব আমরা। বারাই যে করেছে, এগুলো লক্ষ্য রাখতে হবে। কিন্তু আমরা লোকসভা যারা করি, রাজ্যসভার কাজের ব্যাপারে খুব বেশি মাথা দিই না। রাজ্যসভা তাদের নিজেদের কাজ নিজেরাই পরিচালনা করে। ধন্যবাদ। সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন এবং দীর্ঘ এই সাক্ষাৎকারে তিনি বললেন যে তৃণমূল কংগ্রেস তাদের হাতেই থাকবে, অন্তত আইনি লড়াই তিনি লড়বেন, এবং তৃণমূল কংগ্রেসের এই যে পতন সেটি কার্যত হয়ে গিয়েছে। রাজ্যসভা এক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ নয়, অর্থাৎ তৃণমূল কংগ্রেস লোকসভায় আজকে ভাঙলো এবং তার ভাঙার পরেও নেতা থাকলেন কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা।